আসসালামু আলাইকুম। শুরু করছি নিলয়ের নীলকান্তমণি, লিখেছে নীলামণি নূর। পর্ব 13। ক্যাম্পাসে পৌঁছাতে সব কিছু যেন আবার প্রাণ ফিরে পেল। ছাত্রছাত্রীদের ভিড়, কোলাহল, আড্ডা সব মিলিয়ে পরিবেশ জমজমাট। দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে, তাই বিশাল বন্ধ দেওয়া হয়েছে। 5-6 দিন ক্লাস চলবে ভার্সিটিতে। অন্য ভার্সিটি ইতিমধ্যে বন্ধ দিয়ে দিয়েছে, যেমন দিনার ভার্সিটি। মাহিকে দেখে তার বেস্ট ফ্রেন্ড মাইশা দৌড়ে এসে জড়িয়ে ধরল। ওমা, কোথায় ছিলি তুই? মাহি হেসে বলল, একটু অসুস্থ ছিলাম। মাইশা তখনই লক্ষ্য করলো নিলয় স্যার ক্যাম্পাসে ঢুকছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে হালকা চশমা আর ব্যক্তিত্বে যেন আলাদা এক দীপ্তি ছড়িয়ে পড়ছে। ক্লাসরুমে নিলয় ঢুকতে মেয়েরা একসাথে খিলখিলিয়ে হাসলো। ফিসফিসানি শুরু হলো, আরে দেখছিস আদ্রিক স্যারকে, কেমন হ্যান্ডসাম। ও মাই গড, স্যারের চোখের দিকে তাকাতেই মাথা ঘুরে যায়। কেউ কেউ টেবিলে আঙুল টোকাতে লাগলো, যেন স্যারের প্রতি প্রশংসা থামছেই না। মাহি চুপচাপ বসে এসব দেখছিল। হঠাৎ মাইশা মাহির গানে ঝুঁকে ফিসফিস করে বলল, শুন, তোর নিলয় ভাই ওরফে আমাদের স্যার কিন্তু একেবারে ড্রিম বয় টাইপ। কত স্মার্ট, কত ড্যাশিং। আমি সত্যি বলছি, ওনার উপর ক্রাশ খেয়ে গেছে। মাহির বুকের ভেতর কেমন এক অদ্ভুত ধকধকানি শুরু হলো। চোখে মুখে যেন অস্বস্তি ভর করলো। নিজের অজান্তে সে হাতের কলমটা শক্ত করে ধরলো। সে ভেবেছিল নিলয়কে নিয়ে কেউ এতটা খোলামেলাভাবে কথা বলবে না, অথচ তার সবচেয়ে কাছের বন্ধু মাইশাই আজ এমন প্রশংসা করছে। মাহির বুকের ভেতরটা হঠাৎ কেমন করে ভারী হয়ে গেল। মাহি গভীর স্বরে উত্তর দিল, আরে ধুর, ওসব ছেড়ে দে। নিলয় ভাইকে নিয়ে এসব বলার কি আছে, ক্লাসে মন দে। মাইশা অবাক হয়ে বলল, আরে আমি তো শুধু সত্যিটাই বলেছি, স্যার কিন্তু এক্কেবারে পারফেক্ট। এদিকে নীলয় ক্লাসে হঠাৎই মাহির দিকে চোখ দিয়ে বলল, মিস নীলাদ্রিতা এবং মিস মাইশা, কি কথোপকথন চলছে ওখানে? মাহি হকচকিয়ে গেল, অথচ তার মনে তখনও এক অদ্ভুত ঝড় বইছে। রাগ, অভিমান নাকি হিংসা, সে নিজেই বুঝতে পারল না। বিকেলের ক্লাস শেষ, গাড়িতে করে বাড়ি ফেরা, নীরবতা মোড়ানো ফিরতি পথ যেন প্রত্যেকের মনের অবস্থার প্রতিফলন। সামনের সিটে নিলয় চুপচাপ বসে আছে, আর পেছনের সিটে মাহি ঈশান জানালার বাইরে তাকিয়েছিল। তিনজনের মধ্যে কথোপকথনের অভাব আজকের দিনটা যেন ভারী করে তুলেছিল। খানবাড়ির সামনে গাড়ি থামতেই তিনজনই ক্লান্ত শরীর টেনে ড্রয়িং রুমের বড় সোফায় গায়ে এলিয়ে দিল। কারো মুখে কোনো কথা নেই, শুধু দীর্ঘশ্বাস। ঠিক তখনই হালকা শব্দ তুলে ড্রয়িং রুমে প্রবেশ করলো দিনা। সাদা ফ্লোরাল প্রিন্টের সালোয়ারে সে যে বেশ ফুরফুরে মেজাজে, হাতে এক গ্লাস ঠান্ডা শরবত। দিনা হাঁটি হাঁটি ভঙ্গিতে এসে নিলয়ের সামনে গ্লাসটা বাড়িয়ে দিয়ে ঢং করে বলল, নিন নিলয় ভাই, ঠান্ডা শরবত খেয়ে নিন, ভালো লাগবে। নিলয়ের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। বিরক্তি জমা হলো তার চোখে, কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই মাহি হঠাৎ কথা কেটে হেসে বলল, খেয়ে নিন নিলয় ভাই, দিনা আপু এত কষ্ট করে যেহেতু করেছে। মাহির ঠোঁটের কোণে বাঁকা হাসি, তবে চোখে কেমন অদ্ভুত ঝড়। আর কিছু না বলে খটপট পায়ে সেখান থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। মাহির চলে যাওয়ার পানে হতবাক চোখে তাকিয়ে রইল নিলয় আর ঈশান, যেন তারা কেউই এমন প্রতিক্রিয়া আশা করেনি। নীরবতা ভেঙে নিলয় এবার দিনার দিকে ঘুরে কঠিন সুরে বলল, আমি তোকে শরবত নিয়ে আসতে বলেছি। দিনা থমকে দাঁড়িয়ে গেল, চোখে অসহায়তা জমল। নিলয় আর কিছু না বলে উঠে সেখান থেকে চলে গেল নিজের রুমের দিকে। দিনা অসহায় দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান ইতস্ত ভঙ্গিতে মাথা চুলকে বলল, মাঝে মাঝে না সাইলেন্ট থাকাটাই বেস্ট। দিনা তার ঠোঁট কামড়ে চুপ করে গেল। সময় তখন রাত 10টা। পুরো বাড়ি জুড়ে নীরবতা। দূরে ঘড়ির কাঁটার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। মাহি নিজের রুমের টেবিল ল্যাম্প জেলে বইয়ে চোখ রেখেছে, পড়ার চেষ্টা করছে, কিন্তু মনটা আজ একেবারেই অন্য কোথাও। ঠিক তখন দরজা ঠেলে ভিতরে ঢুকলো নিলয়, হাতে কিছু বই, আর তার গলায় হালকা সুর, চল পড়বি। ভার্সিটির প্রজেক্টে একটু ব্যস্ত ছিলাম, তাই আগে পড়াতে পারিনি। মাহি বইয়ের পাতায় চোখ রেখে গম্ভীর স্বরে বলল, আজকে পড়ব না নিলয় ভাই, তুমি চলে যাও। নিলয় কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল, চোখে অনাবৃষ্টিত এক চাপা আগুন। এরপর দরজা ঘুরে বেরিয়ে যেতে যেতে কর্কশ স্বরে বলে উঠল, তোর হাতে 10 মিনিট সময় আছে নীল, তোর ভালো চাইলে তাড়াতাড়ি আয়।
নয়তো 5 বছর আগে সেই নয়তো 5 বছর আগের সেই রাতের কথা মনে আছে নিশ্চয়ই। কথা শেষ করে বেরিয়ে গেল নিলয়। মাহি বইয়ের পাতা থেকে মুখ তুলে দরজার দিকে অসহায় চোখে তাকালো। বুকের ভেতর যেন ঝড় বইতে লাগলো। ধীরে ধীরে বই খাতা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল সে। সময় তখন 10:30। নিলয়ের রুমের দিকে যাচ্ছিল মাহি। করিডোরে পৌঁছাতেই সামনে দাঁড়িয়ে থাকা এক অচেনা দৃশ্যে থমকে গেল দিনা। দিনা ভ্রু কুঁচকে মাহিকে দেখে বলল, এত রাতে নিলয় ভাইয়ের রুমে কেন যাচ্ছ মাহি? মাহি ঠোঁট বাঁকিয়ে পাল্টা জবাব দিল, তুমি এত রাতে নিলয় ভাইয়ের কক্ষের বাইরে কি করছো আপু? দিনা মুখ কুঁচকে বলল, আমি যে এখানে যাই করি না কেন তার কৈফিয়ত তোমাকে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। এখন বলো তুমি কি করছো এখানে? মাহি সোজাসাপটা উত্তর দিল, আমিও এখানে কি করছি সেটা তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না, তবে তোমার জানার সুবিধার্থে বলছি, নিলয় ভাই আমাকে ডেকেছে। দিনা ঠোঁট কামড়ে ভ্রু উঁচু করে করল, তাহলে দাঁড়াও আমি নিলয় ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। এই বলে দরজায় নক না করে ভেতরে ঢুকে পড়ল। ভেতর থেকে মুহূর্তে গর্জে উঠল নিলয়ের কণ্ঠের ক্রোধ, আমার রুমে নক না করে ঢোকার সাহস কোথায় পেলি তুই? দিনা ভেতর থেকে চুপচাপ বেরিয়ে এলো, মুখটা গম্ভীর, চোখে পরাজয়ের চাপ। মাহির ঠোঁট হালকা বাঁকা হাসি টেনে দিনার সামনে দিয়ে এগিয়ে গিয়ে দরজায় নক করলো, ভেতরে আসবো? নিলয় ভাই ভেতর থেকে এবার নরম ক্লান্ত কিন্তু গভীর সুরে ভেসে এলো, আমার রুমে আসতে তোর পারমিশন লাগবে নাকি নীল? দ্রুত ভিতরে আয়। মাহি এক মুহূর্ত থেমে দাঁড়ালো, দিনার মুখের দিকে এক ঝলক তাকালো, ঠোঁটে কটাক্ষের হাসি এঁকে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। দিনা করিডোরে দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে সেখান থেকে সরে গেল। সেই রাতটা যেন এক অদৃশ্য টানাপোড়েনের রাত। একদিকে মাহির ভেতরের অজানা আবেগ, অন্যদিকে নিলয়ের গোপন কঠোরতা, আর মাঝখান দিয়ে দিনা যে নিজের জায়গা হারিয়ে ফেলার ভয়ে ক্রমশ অস্থির হয়ে উঠছে। মাহিকে দরজা ভেতর থেকে লাগাতে দেখে নিলয় ভ্রু কুঁচকে বলল, দরজা কেন লাগাচ্ছিস নীল? মাহি এক অপ্রস্তুত কণ্ঠে, গলা খানিকটা কেঁপে উঠল, বলল, এমনি নিলয় ভাই। নিলয় ধীরে ধীরে মাহির দিকে এগোলো, তার চোখে চাপা ভাব, ঠোঁটে অল্প রাগ। তারপর রুমের ল্যাম্পের আলোতে মাহির হাতের ব্যান্ডেজ টেনে ওঠা অংশটা চোখ পড়ল। দরজা লাগানো মানে তুই নিজের মধ্যে সবটা লুকাচ্ছিস নীল, তবে আমি চাই না তুই পড়াশোনার সময় অকারণে আলাদা হ। মাহি ধীরে ধীরে খাতা খুলল, চোখে পড়ল নতুন পাঠে। তার চোখে অদ্ভুত এক দ্বিধা, একটু অশান্তি, কেননা নিলয় দেখছে এবং যে নিলয়ের কাছে সব কিছু স্পষ্ট। নিলয় ধীরে ধীরে মাহির পাশে না বসে থেকে দূরে দাঁড়ালো, ভয়াবহ অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, নীল এই অংশটা পড়ে আমাকে উচ্চারণ করে দেখা, ভুল করলে আমি তোর সঠিক উচ্চারণ ঠিক করে দিব। মাহি হালকা কণ্ঠে শুরু করলো। নিলয় কেবল মাথা নেড়ে অল্প হাসি দিল এবং বলল, ঠিক আছে, তবে তোর শব্দগুলো আরও স্পষ্ট হতে হবে, উচ্চারণের সময় জোর দিতে হবে। মাহি আবার পড়ল, এবার একটু বেশি মনোযোগ দিয়ে উচ্চারণ করলো। নিলয়ের চোখে অদৃশ্য প্রশান্তি ফুটল। ঠিক আছে নীল, এবার পুরো প্যাসেজটা সংক্ষিপ্ত অথচ ধারাবাহিকভাবে পড়ে দেখ। মনে রাখিস, পড়াশোনা মানে শুধু শব্দ উচ্চারণ নয়, মনোযোগ। কেউ না দেখলেও তুই নিজেকে কতটা দিচ্ছিস সেটা গুরুত্বপূর্ণ। মাহি মাথা নিচু করে ধীরে ধীরে শব্দগুলো পুনরাবৃত্তি করল। ধীরে ধীরে ঘরের নিঃশব্দে শুধু খাতার খড়ের শব্দ এবং মাহির স্বর ভেসে উঠল। নিলয় এবার তখনও সামান্য দূরে দাঁড়িয়ে কেবল চোখে চোখ রাখল, কোনো স্পর্শ নয়, কোনো রোমান্টিক উপস্থিতি নয়, শুধুই গুরু ছাত্রী সম্পর্কের এক অন্তরঙ্গতা, শিক্ষার জন্য, মনোযোগের জন্য, নিয়ম কানুনের অনুশাসনের জন্য। মুহূর্তে মাহির চোখে অদ্ভুত এক আবেগের চাপ উঠল, একদিকে রাগ নয়, অন্যদিকে অভিমান নয়, কেবল পড়াশোনার প্রতি দায়বদ্ধতা এবং নিলয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে নিজেকে প্রমাণ করার ছোট্ট প্রচেষ্টা। নিলয় শুধালো, ঠিক আছে নীল, আজকের অংশ এখানেই শেষ, বাকিটা কাল থেকে ধারাবাহিকভাবে নেব। এবার খাতা কলম গুছিয়ে রাখ। মাহি হালকা মাথা নেড়ে সম্মতি জানালো, তার চোখে অদ্ভুত প্রশান্তি। দরজা বন্ধ থাকলেও ঘরের মধ্যে দুজনের মধ্যে সেই নিঃশব্দ নিয়ম এবং পড়াশোনার গুরুতর পরিবেশ বজায় রইল। রাত তখন 1:25। ঘরে চাঁদটা যেন আকাশের চাদরে মোড়ানো আধো আলো, আধো
অন্ধকারে ঢাকা চারিদিক, বাতাসে হালকা ধুলোর গন্ধ, রাস্তার পাশে শুকনো পাতার খসখস শব্দ। মনে হলো কেউ হেঁটে যাচ্ছে, অথচ চারপাশ নিঝুম। দূর থেকে মাঝে মাঝে কুকুরের ডাকে শহরের নিস্তব্ধতা কেঁপে ওঠে। ঠিক তখনই একটি গাড়ি বুলেটের গতিতে ছুটে যাচ্ছে নির্জন রাস্তায়, আর তার পেছনে নিলয়ের কালো ঘাড়ে। তার চোখে এখন কোনো মৃদুতা নেই, নেই নেই স্বাভাবিক কোনো প্রসেসর সুলভ ভাব। চোখ দুটো শিকারীর মতো তীক্ষ্ণ, গায়ে কালো কোট, মুখে শিরা ফুটে ওঠা দৃঢ়তা, হাত শক্তভাবে স্টিয়ারিংয়ে চেপে আছে। গাড়ির হেডলাইট যেন অন্ধকার চিরে রক্তচক্ষুর মতো ছুটে যাচ্ছে সামনে। গাড়ির স্পিডও মিটার ছুঁয়ে ফেলেছে 120। নিলয়ের বুকের ভেতর ছন্দপতনের মতো ধক ধক করছে, কিন্তু মুখে শীতলতা, যেন সব আগুন গিয়ে জমেছে চোখের গভীরে। সে হঠাৎ কোমরে গুজে রাখা পিস্তলটা টেনে তোলে। ধাতব শরীরে আলো পড়ে, মুহূর্তের জন্য ঝলসে ওঠে। এবার শেষ খেলা, নিজের ভেতরে ফিসফিস করে বলে নিলয়। তারপর পর 3টে গুলির মধ্য শব্দে কেঁপে ওঠে নিস্তব্ধ রাত। ধাম ধাম ধাম। সামনের গাড়ির পেছনের চাকাগুলির আঘাতে ছিঁড়ে যায়, টায়ারে পেটে গরম ধোঁয়া চাড়াতে চাড়াতে গাড়িটা রাস্তার পাশে গিয়ে ধাক্কা খায় এক বিশাল গাছের সাথে। ধুলো, ধোঁয়া আর ভাঙা কাচের ঝনঝন শব্দে মুহূর্তটা থমকে যায়। নিলয় গাড়ি থামিয়ে দরজা খুলে নামে। তার পায়ের শব্দ যেন রাতের মাটিকে শিকল পরার মতো ভারী। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে তার চোখে জ্বলে ওঠে আগুন। এই মানুষটাকে দেখে এখন কেউ বলবে না এই নিলয়, প্রফেসর নিলয়, যে ছাত্রদের হাতে কলম তুলে দেয়। না, এই এখন অন্য কেউ, এক শিকারী, এক রক্তের বিষ মেশানো এক মানুষ। গাড়ির দরজা হাত রাখতেই কর্কশ শব্দে দরজাটা খুলে যায়। ভেতরের লোকটা কাতরাচ্ছে, মুখে রক্ত, চোখে ভয়। নিলয় ঝাঁপিয়ে পড়ে তার উপর, কলার টেনে ধরে। চোখে দুটো জ্বলছে আগুনের মতো। নিঃশ্বাস গরম, কণ্ঠে গাম্ভীর্যতা। কোথায় রেখেছিস সেই পেনড্রাইভ? নিলয়ের কণ্ঠে নিচু গর্জন, মনে হয় যেন বজ্র নামছে মাটিতে। লোকটা কিছু বলার আগে দূর থেকে ভেসে আসে গাড়ির ইঞ্জিনের শব্দ। রাতের বাতাস কেটে ছুটে আসছে আরেকটি নয়, দুটো বিশাল এসইউভি। হেডলাইটের অন্ধকার ছিঁড়ে যায়, ধুলো উড়ে আকাশে। নিলয় এক মুহূর্ত তাকিয়ে থাকে, তার ঠোঁটে ফুটে এক বাঁকা নির্মম হাসি, যেন শিকারী বুঝে গেছে শিকার এখন আরো বড় হতে চলেছে। বাতাস ঘুরে গুলির গন্ধ, ধুলো আর নীরবতা মিশ্রণে রাতটা আরো ভারী হয়ে ওঠে। আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে যায়।